ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা এই লকডাউন পরিস্থিতিতে সকলে ভালো আছো এবং পড়াশোনাটা আমাদের ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিকঠাকভাবে করে যাচ্ছ। তো দেখো, এর পূর্বের ক্লাসে আমরা এই যে ধারকত্ব চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে কেন চ্যাপ্টারটা পড়ব, কি প্রয়োজন। ধারকত্বের ডেফিনেশন দিয়েছিলাম, এর ইউনিট, ডাইমেনশন, বিভিন্ন ইউনিটের মধ্যে রিলেশন বের করেছিলাম। এই ধারকত্ব বিষয়টা কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে সেগুলো জায়গা দেখেছিলাম। আর বলীয় পরিবাহী ধারকত্ব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সে সম্পর্কেও আলোচনা করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আহিত পরিবাহীর স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর। আহিত পরিবাহীর স্থিতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর, অর্থাৎ কোনো একটা পরিবাহীকে যদি আহিত করা হয়, আধান দেওয়া হয়, তবে কিছু পরিমাণ কাজ করতে হয়। অর্থাৎ আধান দেওয়ার সময় কিছু শক্তি ব্যয় হয়, ওই শক্তিটাই আহিত পরিবাহীতে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকে। সেই স্থিতি শক্তি কতটা সঞ্চিত থাকে তার আমরা গণনা করব। মনে করি যে এই আহিত পরিবাহীটার ধারকত্ব হলো সি এবং একে কিউ পরিমাণ আধান দেওয়া হলো, এর ফলে এর বিভব হলো ভি। এবার এই কথাটা মনে করতে পারি, আমরা মনে করে নিলাম যে এই যে কিউ আধান আহিত পরিবাহীকে দেওয়া হলো, সেই আধানটা একসঙ্গে সবটা না দিয়ে ক্রমান্বয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে দেওয়া হলো। এই দেওয়ার সময় যখন একে কোনো আধান দেওয়া হয়নি তখন ওর একটা বিভব থাকবে, সেটা হলো থাকবে না, অর্থাৎ কি শূন্য। আধান শূন্য, তার মানে পরিবাহীটার বিভব শূন্য। এবার ক্রমান্বয়ে যখন আধান অল্প অল্প পরিমাণে দেওয়া হবে তখন এর বিভব কিন্তু স্থির হবে না। যত আধান দিতে থাকবো বিভব ধীরে ধীরে বাড়তে থাকবে। এই আধান দেওয়ার সময় বিভব স্থির থাকে না, বৃদ্ধি পেতে থাকবে। এইরকম করে আধান মোট যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয় তবে তখন একটা বিভব তৈরি হলো, ধরে না সেটা হলো ভি। তাহলে এই কিউ আধানকে যদি একসঙ্গে এখানে আনা হয় তাহলে এখন গড় বিভব যদি বের করি, শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত গড় বিভব, তাহলে প্রথমে 0 প্লাস ভি, একে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে ভি বাই 2, এটা হচ্ছে গড় বিভব। এখন ধরা যাক যে এই কিউ আধানকে একসঙ্গে আহিত পরিবাহী পৃষ্ঠে আনার জন্য এই ভি বাই 2 বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে আনতে হবে। অর্থাৎ এই ভি বাই 2 আসলে হচ্ছে গড় বিভব। এবার আমরা কৃতকার্যের রাশিমালা জানি যে কৃতকার্য সমান আধান ইনটু বিভব। এখানে আধান কিউ ভি জানি, বিভব বলতে এখানে কিন্তু গড় বিভব, গড় বিভব। তাহলে আধানটা হচ্ছে কিউ দিয়েছি, গড় বিভবটা হচ্ছে ভি বাই 2, তাহলে হাফ কিউ ইনটু ভি লিখতে পারবো। এবার এই যে কৃতকার্য ডব্লিউ, এর রাশিমালা পেলাম হাফ কিউ ইনটু ভি। এটাকে আমরা বিভিন্ন ফর্ম দিয়ে লিখতে পারি। যে কিউ সমান আমরা জানি বেসিক ফর্মুলা সিভি, সিভি কি বলে ইন্ডিয়া মনে রাখতে বলেছিলাম, হাফ কিউ সমান সিভি ইনটু ভি, তার মানে এটা হয়ে গেল হাফ সিভি স্কয়ার। আবার যদি এই ভি কে যদি আমরা কিউ বাই সি দিয়ে লিখি, তার মানে কি কিউ স্কয়ার বাই 2c হয়ে যাবে, কিউ স্কয়ার বাই 2c। তার মানে স্থিতি শক্তির রাশিমালা পেলাম হাফ কিউ ইনটু ভি সমান হাফ সিভি স্কয়ার সমান কিউ স্কয়ার বাই 2c। যখন যেমন ভৌত রাশির মান দেওয়া থাকবে সেই অনুযায়ী মান বসিয়ে আমরা কি করব, আহিত পরিবাহীতে স্থিতি শক্তি ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনের সময় এই যে ধরে নাও
আধান কিউ এবং ধারকত্ব সি এবং বিভব ভি এরা যদি ইএসইউ এককে থাকে তবে স্থিতি শক্তির একক হবে আর। কিন্তু যদি এই কিউ সি আর ভি যদি এসআই এককে অর্থাৎ এরা যদি কিউ কুলম এককে, সি ফ্যারাড এককে, বিভব ভোল্ট এককে প্রকাশিত হয় তাহলে স্থিতি শক্তির একক হবে জুল। এটা আমরা এই সাধারণ মেথডে আহিত পরিবাহী স্থিতি শক্তি ক্যালকুলেশন করলাম। এখন এটা খুব সহজভাবে ম্যাথমেটিক্সের টুলস ব্যবহার করে কিভাবে করতে পারি সেটা হচ্ছে কলন বিদ্যার সাহায্যে আহিত পরিবাহী স্থিতি শক্তি নির্ণয় করব। কলন বিদ্যার সাহায্যে কলন বিদ্যার সাহায্যে আহিত পরিবাহী স্থিতি শক্তি নির্ণয় করব। এটা আগেরটা তুলনামূলকভাবে সহজ হবে। কিরকম, যে এই যে আহিত পরিবাহীকে যখন আধান দেওয়া হচ্ছে এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট ক্যালকুলেশন হয় কলন বিদ্যার সাহায্যে, তখন এই যে আধান দেওয়ার সময় যে মনে করে নিলাম আমি যে কোনো এক সময় এই পরিবাহীটা আধানের পরিমাণ হচ্ছে কিউ এবং বিভবটা হলো ভি, আর এর ধারকত্বটা যদি সি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, আধান কিউ সমান সি ইনটু ভি। এবার একে যদি ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে আধান দেওয়া হয়, ধরে নাও ডিকিউ, এই ডিকিউ টেন্ডস টু জিরো, অর্থাৎ এই ডিকিউ আধানের পরিমাণটা খুবই ছোট। এই আধান ডিকিউ যদি পরের বেলা দেওয়া হয় তবে বিভবের কোনো পরিবর্তন হয় না, এটা ধরা চলে আমাদের এক্ষেত্রে। তাহলে এই ডিকিউ এর ভ্যালুটা হচ্ছে খুবই একদম জিরোর কাছাকাছি, এর আগের ধাপটাই জিরো হয়ে যাবে, যেটা বলা কলন বিদ্যায় বোঝানো হয়। তাহলে এই ডিকিউ আধান দেওয়ার জন্য এখন যে কার্য হবে সেটা ক্ষুদ্র কার্য হবে, সেটা হচ্ছে ডিডব্লিউ। তাহলে এই ক্ষুদ্র আধান দেওয়ার জন্য ক্ষুদ্রকৃত কার্য ডিডব্লিউ বের করব। তাহলে কৃত কার্য সমান আধান ইনটু বিভব। আধান হচ্ছে কি ডিকিউ আর বিভবটা হচ্ছে ভি, বিভব ভি ইনটু ডিকিউ। এখান থেকে ভি যদি ক্যালকুলেশন করে নিই তাহলে ডিডব্লিউ সমান কি হবে, যে কিউ বাই সি ইনটু ডিকিউ। এই যে এখানে ভি যদি বের করে নিই কিউ বাই সি, এখানে মানটা বসিয়ে দিলাম, তাই তো। এবার এই আহিত পরিবাহীকে সম্পূর্ণ অনাহিত অবস্থা থেকে কিউ পরিমাণ আধানে আহিত করার জন্য মোট কৃত কার্য, অর্থাৎ পরিবাহীটিকে সম্পূর্ণ অনাহিত অবস্থা থেকে কিউ আধান দেওয়া হলে মোট কৃত কার্য, ভাষাতে লিখতে হবে তোমাদের, মোট কৃত কার্য। সেক্ষেত্রে আমরা যদি মোট কৃত কার্য বের করতে হয় তাহলে আমাদের ম্যাথমেটিক্সের যে টুল সেটা হচ্ছে কি, ইন্টিগ্রেশন করতে হবে। ডিডব্লিউ বোথ সাইড ইন্টিগ্রেশন করলাম, কিউ বাই সি ইনটু কি থাকলো ডিকিউ। এবার এই যে লিমিটটা কি, লিমিট লোয়েস্ট লিমিটটা হচ্ছে আধান প্রথমে কি ছিল শূন্য, মোট কত আধান দিলাম কিউ। এবার ডিডব্লিউ ইন্টিগ্রেশন তোমরা জানো ডব্লিউ ডিএস এর যেমন এক্স হয়। এবার সি তো হচ্ছে পরিবাহী ধারকত্ব, এটা ধ্রুবক রাশি বেরিয়ে গেল, তাহলে কার ইন্টিগ্রেশন হবে কিউ ইনটু ডিকিউ। যেমন x dx এর করো এখানে q ইনটু dq, তাহলে q এর কি হয়ে যাবে পাওয়ার যোগ বাই q স্কয়ার বাই 2, লিমিটের ভ্যালুটা কত 0 টু q। তাহলে সেটা হয়ে যাবে যে 1 বাই c থাকলো, লিমিট যদি বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে q স্কয়ার বাই 2। এবার লোয়েস্ট লিমিটটা যদি 0 বসাই পরের ভ্যালুটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, দরকার নেই। কারণ আবার কলন বিদ্যার সাহায্যে গণনা করেও আমরা পেলাম w সমান কি q স্কয়ার বাই 2c। এটাকে ফের লিখতে পারবো cv স্কয়ার, এটাকে আবার লিখতে পারবো যে হাফ q ইনটু v। তাহলে এই যে শক্তি সেটা কলন বিদ্যার সাহায্যে খুব সহজেই আমরা
ক্যালকুলেশন করতে পারলাম। এই শক্তিটাই কি হবে, আহিত পরিবাহীতে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে দুই রকম মেথডে আমরা এখন আহিত পরিবাহীতে স্থিতি শক্তির রাশিমালা ক্যালকুলেশন করলাম। হাফ সিভি স্কয়ার কিউ স্কয়ার বাই 2c বা হাফ কিউ ইনটু ভি। এবার যে জায়গাগুলো আমরা পড়াবো শুধুমাত্র ক্যালকুলেশন রয়েছে আমাদের এই সব জায়গাতে, যে বিভিন্ন যে পরিবাহীকে যদি দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন কিভাবে হয়, পরিবাহীর মধ্যে আধান, দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন দেখো কিভাবে হয়। এটার আমরা দুটো কেস করব। প্রথম এক নম্বরে করব কি, যে সমবিভব সম্পন্ন দুটি পরিবাহী নেব। সমবিভব সম্পন্ন দুটি পরিবাহীর ক্ষেত্রে প্রথমে দেখব যে ধরে নিলাম যে এখানে একটা পরিবাহী, এটা হলো এ পরিবাহী, এ, অপর একটা পরিবাহী সেটা হচ্ছে বি পরিবাহী, বি পরিবাহী। এরা অন্তরিত পরিবাহী ধরে নিলাম। এর একটা এ পরিবাহীর একটা ধারকত্ব ধরে নিলাম C1, বি পরিবাহীর ধারকত্ব হলো C2। এবার এদেরকে একটা পরিবাহী সরু তার দিয়ে যদি যুক্ত করা হয় এবং মোট কিউ পরিমাণ আধান যদি দেওয়া হয়, তাহলে সেই আধান এ এবং বি পরিবাহীতে বণ্টিত হয়ে যাবে। বণ্টিত হয়ে ধরে নিলাম যে এ পরিবাহী একটা আধান পেল, সেটা বলছে Q1, বি পরিবাহী একটা আধান পেল, সেটা হচ্ছে Q2। এবং পরিবাহী, এখন পরিবাহী দুটি যেহেতু একটা পরিবাহী তার দিয়ে যুক্ত বলে এদের একটা কমন বিভব হবে, সেটা হচ্ছে কমন বিভবটা হচ্ছে V, সাধারণ বিভবের মান হবে V। তাহলে এক্ষেত্রে টোটাল যে আধান দিলাম মোট Q, সেই আধান কি হলো, দুটো পরিবাহীতে ভাগ হয়ে গেল। সেই ভাগটা একটাতে হলো Q1, একটাতে ধরলাম Q2। এখন বলতে পারবো না কে বেশি কে কম। এবার এই আধান Q1 আর Q2 এ এবং বি পরিবাহীতে কিভাবে বণ্টিত হয়েছে, ধারকত্বের সঙ্গে কিভাবে বণ্টিত হবে, রেডিয়াসের সঙ্গে কিভাবে বণ্টিত হবে, আধানের তলমাত্রিক ঘনত্বের সঙ্গে কিভাবে বণ্টিত হবে, এই রিলেটেড তিনটে কেস আমরা আলোচনা করব। প্রথমে এখন এদের এখন কমন বিভব জেনে নিয়েছি V। কমন বিভব V সমান কি লিখতে পারবো, Q/C। প্রথম A এর ক্ষেত্রে লিখতে পারি Q1/C1 লিখব, B এর ক্ষেত্রে যদি লিখি B পরিবাহী Q2/C2 লিখব। এখানে যদি আমরা একটা সমানুপাতের ধর্ম প্রয়োগ করি, যে উপরে লব যোগ করলাম যে Q1 Q2 আর নিচে হরগুলো যোগ করলাম C1 C2 করতে পারি। এবার এই Q1 Q2 আমাদের লেখা আছে, এটা একটা ভ্যালু হচ্ছে Q, C1 C2 এভাবে লিখতে পারি V এর ভ্যালু। তাহলে V সমান কমন বিভব যেটা পেলাম Q/C1 C2, তাই তো? এখন যে কোনো একটি পরিবাহীতে কত আধান আছে দেখি তো। প্রথম পরিবাহী এর পরিবাহীতে কত আধান আছে দেখি, Q1। Q সমান আমরা কি লিখতে পারবো, CV। Q সমান CV, C বলতে C1 ইনটু V। এবার C1 লিখলাম। এবার V এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, এটা V এর ভ্যালু হচ্ছে এখানে Q/C1 C2। এই যে একটা ইকুয়েশন হলো ধরুন। এবার বি পরিবাহীতে কতটা আধান গেছে সেটা আমরা Q2 ধরেছি, তার ভ্যালুটা কি লিখতে পারবো, CV অর্থাৎ C2V। C2 ইনটু Q এর V এর ভ্যালু কত, Q বাই, এগুলো শুধু ক্যালকুলেশন বারবার বলছি, তার মানে এটা লিখতে পারছি, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন 1/2 করছি, অর্থাৎ Q1/Q2 করি, দেখি কি পাই। এখানে দেখো এটা নিচে এটা যদি বসানো হয়, এই Q কেটে যাবে, আর নিচে এটাও উল্টে গিয়ে কেটে যাবে, তার মানে কি পড়ে থাকবে, C1 উপরে পড়ে থাকবে C1, নিচে পড়ে থাকবে C2। এই যে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট পেলাম।
রেজাল্টটাতে কি বলতে যাচ্ছে, দেখো উপরে Q1 আছে C1, নিচে Q2 আছে, নিচে C2 রয়েছে। অর্থাৎ এখান থেকে বলতে পারবো যে Q ডিরেক্টলি প্রপোর্শনাল টু C, অর্থাৎ সমবিভব সম্পন্ন দুটি বস্তুর মধ্যে আধান ধারকত্বের সমানুপাতে বণ্টিত হয়ে যায়, অর্থাৎ ধারকত্বের সমানুপাতিক হবে। এবার এখন যদি দুটি পরিবাহীর ধারকত্ব সমানই হতো, অর্থাৎ C1 সমান যদি C2 হতো, তাহলে Q1/Q2 এর যে ভ্যালুটা পেতাম আমরা, Q1/Q2, তখন এই যে এই ভ্যালুটা কি হয়ে যেত, 1 হয়ে যেত। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো যে Q1 সমান Q2, অর্থাৎ পরিবাহী দুটির যদি ধারকত্ব সমান হয়ে যেত তবে আধান কি হয়ে যেত, সমভাবে বণ্টিত হয়ে যেত। এই হলো ধারকত্বের সঙ্গে আধান কিভাবে বণ্টিত হয়ে যায় তার একটা রিলেশন। এখন আমরা দেখব আর একটা রিলেশন পাশে, যে রেডিয়াসের সঙ্গে কিভাবে চেঞ্জ হয়। এখন যদি এই গোলকটার ব্যাসার্ধ রেডিয়াস R1 আর এর রেডিয়াস যদি R2 হয়, তাহলে R1 ও R2 ব্যাসার্ধ বিশিষ্ট গোলক দুটির ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে সিজিএস ইউনিটে যে C1 সমান R1 আর C2 সমান কি লিখতে পারবো, R2। কোন সিস্টেমে, ইন সিজিএস সিস্টেম, সিজিএস সিস্টেমে এটা দেখেছিলাম। সিজিএস পদ্ধতিতে কোন পরিবাহী ধারকত্ব সংখ্যাগতভাবে গোলকটির ব্যাসার্ধের সমান হয়, দেখেছি। এখানে এখন যদি ভ্যালুগুলো বসিয়ে ফেলি, যে এই ইকুয়েশনটাতে আমরা করেছিলাম লাস্ট ইকুয়েশনটা যে Q1/Q2, তাহলে C1 এর জায়গায় কি লিখতে পারবো, R1, আর C2 এর জায়গায় কি লিখতে পারবো, R2। এখান থেকে আমরা কনক্লুশন করতে পারবো কি ডিরেক্টলি প্রপোর্শনাল টু, অর্থাৎ পরিবাহীর আধান বণ্টনটা গোলীয় পরিবাহীর ব্যাসার্ধের সমানুপাতিক। যার রেডিয়াস বেশি সে বেশি আধান নেবে, যার রেডিয়াস কম তার কম আধান নেবে। তৃতীয় কেসটা আমরা এবার করি, দ্বিতীয় হয়ে গেল। তৃতীয় কেস আমরা জানি এই পরিবাহী দুটি যদি গোলক হয়, গোলক, তাহলে তার সর্বত্র আধান কি হয়, সমভাবে বণ্টিত হয়। তাহলে প্রথম পরিবাহীটা আধানের তলমাত্রিক ঘনত্ব বলছি σ1, আধান সমান তলমাত্রিক ঘনত্ব সমান জানি আমরা আধান বাই এরিয়া, আধান বাই ক্ষেত্রফল। আধানটা হচ্ছে প্রথম পরিবাহীর ক্ষেত্রে Q1, এরিয়া হচ্ছে কি 4π R1 তার স্কয়ার। দ্বিতীয় পরিবাহীর আধানের একটা তলমাত্রিক ঘনত্ব রয়েছে, সেটা হচ্ছে σ2, আধান বলতে Q2, এরিয়া হচ্ছে 4π, আর যেহেতু গোলীয় বলেছে। এবার এখানে যদি আমি σ1/σ2 ক্যালকুলেট করি তাহলে কি আসছে দেখো তো, 4π ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে থাকছে Q1, নিচে থাকছে Q2 ইনটু, এটা কি হয়ে যাচ্ছে, উপরে উঠে যাবে, মানে R2 স্কয়ার বাই নিচে কি থাকছে, R1 স্কয়ার। বুঝতে পারছো? এবারে দেখো Q1/Q2, একটু আগে দ্বিতীয় নম্বর কেসে আমরা ক্যালকুলেশন করলাম Q1/Q2 সমান কি হয়, R1/R2। ওই ভ্যালুটা বসিয়ে দিলাম, যে R1 বাই ইনটু R2 স্কয়ার বাই R1 স্কয়ার। তাহলে দেখো এর সঙ্গে একবার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এর সঙ্গে এটা একবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে উপরে কি পড়ে থাকছে R2, নিচে পড়ে থাকছে R1। তার মানে σ1 বাই, দেখো σ1 উপরে আছে কিন্তু উপরে রয়েছে R2। তার মানে এখান থেকে কনক্লুশন করতে পারবো সিগমা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/, অর্থাৎ পরিবাহী গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব রেডিয়াসের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে তিনটে কেস আলোচনা করে নিলাম আমরা, একটা ধারকত্বের সঙ্গে কিভাবে আধান বণ্টিত হয়, রেডিয়াসের সঙ্গে কিভাবে আধান বণ্টিত হয়, আর আধানের তলমাত্রিক ঘনত্বটা রেডিয়াসের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। এখন ভিন্ন বিভব সম্পন্ন দুটি পরিবাহী যদি নিই, সমবিভব করেছিলাম, এখন ভিন্ন বিভব সম্পন্ন দুটি পরিবাহী ক্ষেত্রে আধান কিভাবে বর্জন গ্রহণ হবে সেটা এখন দেখব। এই দুটো পরিবাহী ধরে নাও যে এখানে A একটা পরিবাহী আর এখানে B অপর একটা পরিবাহী নিয়েছে। এবার ভিন্ন বিভব সম্পন্ন, এখানে ভিন্ন বিভব সম্পন্ন দুটি পরিবাহী নেওয়া হলো, সেক্ষেত্রে কিভাবে আধান বণ্টিত হবে।
ধরে নিলাম আবার যে এই পরিবাহীটার ধারকত্ব হচ্ছে C1, বি পরিবাহীর ধারকত্বটা হচ্ছে C2। এবার একে একটা আধান দেওয়া হলো, সেটা হচ্ছে আধান দেওয়ার পরিমাণ হচ্ছে Q1, আর একে আধান দেওয়া হলো সেটা হচ্ছে Q2 আলাদা। যার ফলে এর একটা বিভব হবে সেটা হচ্ছে V1, এর একটা বিভব হবে সেটা হচ্ছে V2। এখন যদি আধানের পরিমাণ, এ পরিবাহীর আধানের পরিমাণ বের করি Q1 সমান CV, CV বলতে C1 V1, বি পরিবাহীর আধানের পরিমাণ যদি বের করি Q2 সমান C2 V2। এক্ষেত্রে যদি আমি মোট আধান বের করি, মোট আধান, তাহলে Q1 প্লাস Q2 সমান C1 V1 প্লাস C2, শুধু ক্যালকুলেশন রয়েছে, বের করতে পারি। এবার এই পরিবাহী দুটিকে যদি একটা এ এবং বি পরিবাহী দুটিকে যদি একটা পরিবাহী সরু তারের মধ্য দিয়ে সঙ্গে দিয়ে যুক্ত করে দেওয়া হয়, কানেকশন করে দেওয়া হয়, তাহলে আধান বন্টন হবে। এই বন্টন তত যদি বিভবের পার্থক্য থাকে তবে আধান বন্টন হবে। এবার এই বন্টন ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত উভয় পরিবাহীর বিভবটা সমান না হবে। এক্ষেত্রে আমরা যে প্রচলিত নিয়ম যে ধনাত্মক আধান উচ্চ বিভব সম্পন্ন পরিবাহী থেকে নিম্ন বিভব সম্পন্ন পরিবাহীতে যায়। এক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে এ পরিবাহীটার বিভব V1, বি পরিবাহীটার বিভব V2 অপেক্ষা বড়, তাহলে এ পরিবাহী থেকে ধনাত্মক আধান বি পরিবাহীতে যায়। এবার যাওয়ার পর এখন এ পরিবাহীতে কত আধান আছে, বি পরিবাহীতে কত আধান আছে, এটা আমরা বের করব। ধরে নিলাম এই আধান বন্টনের সময় কোনো শক্তির ক্ষয় যদি না হয়, না কোনো আধানের ক্ষয় না হয়, তাহলে এ পরিবাহীর এখন আধানের পরিমাণ ধরে নিলাম স্মল q1। তাহলে স্মল q1 সমান আমরা লিখতে পারবো যে CV, C টু V। এবার যদি কমন বিভব পাবে V, কমন বিভব, মোট আধানের একটা ইকুয়েশন আছে, একটা কমন বিভব। এই জায়গাটা লিখতে পারবো যে প্রথমে যে আধান বন্টনের সময় যদি কোনো শক্তি না কোনো আধানের ক্ষয় না হয়, তাহলে সংযোগের পূর্বে মোট আধান সমান সংযোগের পরে মোট আধান। ধরা যাক আধান বন্টনের সময় কোনো আধানের ক্ষয় হয় না, সংযোগের পূর্বে মোট আধান সমান সংযোগের পরে মোট আধান। পূর্বে সমান সংযোগের পরে মোট আধান। মোট আধান তাহলে Q সমান আমরা Q1 প্লাস Q2 পূর্বে মোট যে আধান ছিল, সংযোগের পরে যে আধানটা মোট আধানটাই হচ্ছে এখানে সংযোগের পর এদের একটা কমন বিভব হবে, সেটা হচ্ছে V। তাহলে সংযোগের পর যে আধানের পরিমাণটা হবে সেটা হচ্ছে CV, অর্থাৎ দুটি পরিবাহীর মোট ধারকত্ব হচ্ছে C1 প্লাস C2, কিন্তু কমন একটা বিভব সেটা হচ্ছে V। এবার Q1 মানে কি, Q1 প্লাস Q2 এর ভ্যালু এটা আছে, তার মানে এখন লিখতে পারবো যে C1 V1 প্লাস C2 V2 সমান C1 প্লাস C2 ইনটু V। এখন যদি কমন বিভব আমরা V নির্ণয় করি, কমন বিভব V, তাহলে কি হবে C1 V1 প্লাস C2 V2 বাই নিচে হবে কি C1 প্লাস C2। এটাই হবে কি আমাদের কমন বিভবের ইকুয়েশন, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এবার যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে দেখাবো যে এই যে আধান যে বন্টিত হলো, এই বন্টনের ফলে এ পরিবাহীটা কত আধান বর্জন করলো। যদি শক্তির নাশ ক্ষয় হয়, বি পরিবাহীটা এ পরিবাহী যত পরিমাণ আধান বন্টন করবে, বি পরিবাহীটা ঠিক তত পরিমাণে আধান গ্রহণ করবে। এক্ষেত্রে কত আধান বর্জন করলো দেখি, যে অর্থাৎ যে এ পরিবাহী দ্বারা বর্জিত আধান সমান বি পরিবাহী দ্বারা অর্জিত আধান হওয়া উচিত, হচ্ছে কিনা প্রমাণ করব। তাহলে প্রথমে এ পরিবাহী
বর্জিত আধানের পরিমাণ বের করব। বর্জিত আধান, বোঝো জিনিসটা। বর্জিত আধানটাকে আমি কিউ ড্যাশ দিয়ে দিচ্ছি। পূর্বে দেখো যেহেতু এই আধান বর্জন করলো, তার মানে পূর্বে আধানটা বেশি ছিল, সেটা আধান ছিল C1 V1। এখন আধানটা কত আছে? C ইনটু V। C বলতে C1, V বলতে কমন বিভব পেয়েছে একটা V। তাহলে এখন এতটুকু আধান রয়েছে। এখন এখান থেকে যদি আমি C1 কমন নিয়ে নিই, তাহলে V1 মাইনাস V, V এর ভ্যালু আছে এটা যে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এবার জাস্ট পাতি ক্যালকুলেশন, সেটা হচ্ছে C1 প্লাস C2 লসাগু, এর সঙ্গে যদি গুণ হয়ে যায়, C1 তো থাকেই, গুণ হয়ে যায়, তাহলে কি হবে C1 V1 প্লাস C2 V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2। ক্যালকুলেশন করছি জাস্ট। এবার এখানে দেখো C1 V1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? এখানে এই দুটো থেকে দেখো C2 কমন হয়ে যাবে, তাহলে C1 ইনটু C2 থাকছে। এখানে কি থাকছে দেখো V1 মাইনাস V2 বাই কি C1 প্লাস C2। এই যে একটা ভ্যালু পেলাম যে এর পরিবাহী দ্বারা কত আধান বর্জন করলো, সেই বর্জিত আধানের একটা ইকুয়েশন পেলাম, সেটা Q1 ড্যাশ সমান কি পেলাম C1 C2 ইনটু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। এই ইকুয়েশনটা এখন লিখে থাকে। এবার বি পরিবাহী কত আধান অর্জন করলো দেখি। বি পরিবাহী দ্বারা অর্জিত আধান, সেটা আমি ধরে নাও Q2 ড্যাশ দিয়ে দিচ্ছি, Q2 ড্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে এ তো অর্জন করেছে, মানে অর্জন করার ফলে বেশি আধান হবে, সেই বেশি আধানটা হবে CV, C ইনটু V কমন বিভব। আর আগে কত ছিল? আগে যে C1 না C2 V2। এখান থেকে দেখো ক্যালকুলেশনে আসবে C2 কমন, তাহলে V মাইনাস V2। এবার এখান থেকে দেখো তো C2 থাকলো, এবার ভ্যালুটা বসাচ্ছি। V এর ভ্যালু রয়েছে আমাদের এই তো লেখা আছে কমন বিভব V। এর আগে বের করেছিলাম কমন বিভব, এই যে একটা ইকুয়েশন, এই যে না এর পূর্বে দেখেছিলাম যে C1 V1 প্লাস C2 V2 বাই কি ছিল C1 প্লাস C2। এটা কমন বিভবের ইকুয়েশন মাইনাস কি V2। এবার এখানে দেখো ক্যালকুলেশনটা দেখো, এখানে C2 থাকলো, আবার এখানে লসাগু করবা। লসাগু করতে গিয়ে দেখো যে C1 প্লাস C2 হচ্ছে আমাদের লসাগু, এখানে কি হচ্ছে C1 V1 প্লাস শুধু ক্যালকুলেশন V2 মাইনাস কি হয়ে যাবে C1 V2 মাইনাস C2 V2। এবার এখানে খেয়াল করো যে প্লাস C2 V2 মাইনাস C2 V2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার এইখানে দেখো পরের লাইনে হবে যে C1 কমন হচ্ছে, তাহলে এখানে লিখতে পারছি যে C1 ইনটু C2 পড়ে যাচ্ছে কি বলতো, এই যে V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। সুতরাং দেখো এই যে একটা Q1 ড্যাশ বের করে রেখেছিলাম, যা ভ্যালু Q2 ড্যাশের ভ্যালুটা তাই আমরা লিখতে পারবো Q1 ড্যাশ সমান হচ্ছে Q2 ড্যাশ। অর্থাৎ ভিন্ন বিভব সম্পন্ন দুটি পরিবাহীকে যদি যুক্ত করা হয়, তাহলে উচ্চ বিভব সম্পন্ন বস্তু দ্বারা বর্জিত আধান সমান নিম্ন বিভব সম্পন্ন বস্তু দ্বারা অর্জিত আধান হবে, যদি এক্ষেত্রে আধানের কোনো ক্ষয় না ঘটে। বড়দের যদি কোশ্চেন হয় জটিল আকারে, তাহলে এই প্রমাণটা তোমাদের করতে দিতে পারে কি যে দেখাও যে দুটি ভিন্ন বিভব সম্পন্ন বস্তুকে যদি যুক্ত করা হয় পরিবাহী তার দিয়ে, তবে উচ্চ বিভব সম্পন্ন বস্তু দ্বারা বর্জিত আধান সমান নিম্ন বিভব সম্পন্ন বস্তু দ্বারা অর্জিত আধান হবে, যদি কোনো আধানের ক্ষয় না হয়। এই জায়গাটা এবার এই আধান বণ্টনের দরুন শক্তির ক্ষয় বের করব। আধান বণ্টনের দরুন শক্তি ক্ষয়। শক্তি ক্ষয়ে
রাশিমালা বের করব, শক্তি ক্ষয়। তাহলে একই রকম ভাবে যে যখন কানেকশন ছিল না তখন এই পরিবাহীটা ধারকত্ব C1, আধান Q1, বিভব V1, বিপরিবাহী ধারকত্ব C2, আধান Q2, বিভব V2। তো এক্ষেত্রে মোট আধান Q সমান আমরা জানি যে Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2 সমান লিখতে পারবো C1 V1 প্লাস C2 V2। এবার এদের একটা কমন বিভব যদি কানেকশন করে দেওয়া হয় তাহলে একটা কমন বিভব হবে V, তার ভ্যালুটা দেখেছি যে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, তাই তো? এবার সংযোগের পূর্বে A এবং B পরিবাহীর মোট শক্তি বের করব, আর সংযোগের পরে A এবং B পরিবাহীর মোট শক্তি বের করব। দেখব কোনটা বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, শক্তির ক্ষয়টা আমরা নির্ণয় করতে পারব। তাহলে সংযোগের পূর্বে A এবং B পরিবাহীর মোট শক্তি দেখি তো। সংযোগের পূর্বে A এবং B পরিবাহীর মোট শক্তি দেখব। A ও B পরিবাহীর মোট শক্তি, A পরিবাহী মোট শক্তিটা কত? হাফ, আমরা দেখেছিলাম C V স্কয়ার, তার মানে V1 স্কয়ার লিখতে পারবো। এক্ষেত্রে B পরিবাহীর ক্ষেত্রে আমরা কোনটা লিখতে পারবো? যে হাফ C V স্কয়ার। B পরিবাহীর ক্ষেত্রে হাফ C বলতে C2, V বলতে V2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে সংযোগের পূর্বে A এবং B পরিবাহীর মোট শক্তি। এবার সংযোগের পরে দেখি, আবার সংযোগের পর A ও B পরিবাহীর মোট শক্তি। মোট শক্তি দেখব। তাহলে সংযোগের পর হাফ C V স্কয়ার, C বলতে ধারকত্ব C1 প্লাস C2, V বলতে কমন বিভব, কমন বিভব হচ্ছে V, তার উপর স্কয়ার হবে। এবার এই ভ্যালুটা যদি আমি বসাই, দেখো তো স্যার কি হচ্ছে? হাফ C1 প্লাস C2, V কমন বিভবের রিলেশন একটা আমরা বের করে রেখেছি, সেটা হচ্ছে কি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, তার উপরে কি হবে? স্কয়ার। এবার দেখো খেয়াল করো যে এর উপরে ভাগ করে স্কয়ার দেবো, এর উপরে একটা টার্ম চলে যাবে, তার মানে কি পড়ে থাকছে দেখো তো? হাফ উপরে পড়ে থাকছে C1 V1 প্লাস C2 V2, তার উপরে স্কয়ার, আর নিচে একটা টার্ম থেকে যাচ্ছে C1 প্লাস C2। এবার এটা হচ্ছে সংযোগের পর মোট শক্তি। এবার আমরা যদি পূর্বের শক্তি থেকে পরের শক্তি যদি বিয়োগ করে দিই তবে আমরা শক্তি ক্ষয়টা নির্ণয় করতে পারবো। এবার শক্তি ক্ষয় সমান শক্তি ক্ষয়, এই শক্তি ক্ষয়টা কত হচ্ছে দেখো, ধনাত্মক না ঋণাত্মক হচ্ছে, এটাই জায়গা আমাদের ইম্পর্টেন্ট। শক্তি ক্ষয়, তাহলে পূর্বের শক্তি হচ্ছে হাফ C1 V1 তার স্কয়ার, হাফ C2 V2 তার স্কয়ার, তাই তো? মাইনাস পরের শক্তিতে এটা হাফ C1 V1 প্লাস C2 V2 তার স্কয়ার বাই কি থাকছে C1 প্লাস C2, তাই না? এবার এখান থেকে দেখো কমন আসে হাফ, হাফ কমন, এখান থেকে পড়ে থাকছে কি দেখো তো, যে এখানে পড়ে থাকছে C1 V1 তার স্কয়ার প্লাস C2 V2 তার স্কয়ার, না মাইনাস এখানে পড়ে থাকছে হাফ, নিয়ে নিয়েছি C1 V1 প্লাস C2 V2 তার স্কয়ার বাই C1 প্লাস C2, এই যে ভ্যালুটা। এবার দেখি কতটুকু হচ্ছে, যদি লসাগু করি আমরা তাহলে কি হয়ে যাবে? হাফ ইনটু লসাগু কি আসছে দেখো তো, লসাগু হচ্ছে C1 প্লাস C2, এর নিচে কিছু নেই মানে এটা দিয়ে গুণ, তাহলে
C1 V1 প্লাস C2 V2, এটাকে কি দিয়ে গুণ করতে হবে? C1 প্লাস C2 দিয়ে গুণ, মাইনাস নিচে তো রয়েছে, তার মানে C1 V1 প্লাস C2 V2, তাহলে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই যে এটা দিয়ে গুণ করব আর এটা হোল স্কয়ারের ফর্মুলা ফেলবো, দিয়ে যে মানটা আসবে দেখবে, তোমরা করবে একটু ম্যাথমেটিক্স, যে হাফ এখানে আসবে যে হাফ C1 into C2 by C1 plus C2 into V1 minus V2 তারপরে স্কয়ার। এটাই আমাদের আলোচ্য বিষয়। ফিজিক্সটা কি একটু শোনো মন দিয়ে। এখানে দেখো, এটা যদি ক্যালকুলেশন করা হয় তবে এই রেজাল্টটাই আমাদের আসবে। এই ক্ষেত্রে দেখো পরিবাহীর ধারকত্ব, আমরা জানি ধারকত্ব সর্বদা ধনাত্মক রাশি, C1 C2 ধনাত্মক, আর এই যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে পূর্ণবর্গ রাশি। সুতরাং আমরা বলতে পারি এই টোটাল টার্মটা কি হবে, শক্তি ক্ষয়ের মানটা কি হবে? ধনাত্মক। এই শক্তি ক্ষয়টা কি হচ্ছে কোন শক্তিতে? যে পরিবাহী যখন কানেকশন করা হবে, আধান বন্টন হবে, তখন পরিবাহীতে তাপ শক্তিজনিত কারণে, স্ফুলিঙ্গজনিত আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে, শব্দ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তোমাদের কোশ্চিনে এইভাবে হবে যে ভিন্ন বিভব সম্পন্ন দুটি পরিবাহীকে যদি যুক্ত করা হয় তবে দেখাও যে শক্তির ক্ষয় হয়। তখন এই ভিন্ন বিভব সম্পন্ন দুটি পরিবাহীকে কানেকশন করে পূর্বের শক্তি পরের শক্তি বিয়োগ করবে, এই টার্মটা যখন ধনাত্মক দেখিয়ে দিতে পারবে, এখানে এসে শুধু বাংলায় বলে দেবে একটা ভাষাতে, আমরা জানি পরিবাহী ধারকত্ব সর্বদাই ধনাত্মক রাশি, আর এই ক্ষেত্রে V1 মাইনাস V2 তার স্কয়ার, এটা পূর্ণবর্গ রাশি, অতএব শক্তির ক্ষয়ের মানটা হবে সর্বদা ধনাত্মক। সেই শক্তিটা কিসে হয়? যে আলোক শক্তিতে কিংবা শব্দ শক্তিতে কিংবা স্ফুলিঙ্গজনিত আলোক শক্তিতে কিংবা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আজকের পড়া যে আহিত পরিবাহীর স্থিতি শক্তি বের করলাম কলন বিদ্যার সাহায্যে সাধারণ মেথডে। সমবিভব পরিবাহী দুটির মধ্যে আধান কিভাবে বন্টন হবে দুটি পরিবাহীর মধ্যে, সমবিভব সম্পন্ন বস্তুর ক্ষেত্রে করলাম। আধান বন্টন ধারকত্বের সঙ্গে কেমন হবে, রেডিয়াসের সঙ্গে কেমন হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব রেডিয়াসের সঙ্গে কিভাবে চেঞ্জ হবে। ভিন্ন বিভব সম্পন্ন দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন কেমন হবে, এদেরকে যদি কানেকশন করা হয় শক্তির ক্ষয় কেমন হবে। এই রিলেটেড পড়াটা আমাদের আজকে কমপ্লিট হলো, তাই তো? নেক্সট ক্লাসে আমরা ধারক এবং ধারকের মূলনীতি নিয়ে আলোচনা শুরু করব। আরো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে আমাদের, প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন আছে। এই চ্যাপ্টারে আমরা যদি ভালো করে ধরে শিখে নিই তাহলে আমাদের অহমিক সূত্র রোধ চ্যাপ্টারে রোধের কানেকশন আছে, কোষের কানেকশন রয়েছে, সিরিজ প্যারালাল মিক্স, তখন আমাদের সুবিধা হবে। বলে এই চ্যাপ্টারটা আমরা ছেড়ে যাব না, যদিও একটু পিছিয়ে গেছি আমরা, তবুও আমরা এই চ্যাপ্টারটাকে ভালো করে অ্যাবজর্ব করে নেব, ভালো করে জায়গাগুলো ঠিকঠাক দেখে নেব, পরবর্তী চ্যাপ্টারগুলো যাতে আমাদের কম্বিনেশনগুলো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আজকে এখান থেকেই থাকলো। থ্যাংক ইউ।